মাত্র একটা ভুল যুবসাথী প্রকল্পের টাকা পেতে আপনাদের বাধা দেবে এবং সারা জীবনের মতো আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। আপনারা হয়তো ভাবছেন এবারে পেলাম না, পরের বারে আবার ফর্ম জমা দেবো, তাহলে পরের বারে পাবো না। পরের বারেও আপনারা পাবেন না যদি এই ভুলগুলো আপনারা ফর্মে করে থাকেন, কারণ আপনার ফর্মটা ব্ল্যাকলিস্টেড হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আপনি যতবারই ফর্ম জমা দেন না কেন আপনি কিন্তু টাকা পাবেন না। হ্যাঁ, আপনি দেখবেন আপনি আপনার বন্ধুরা সবাই একসাথে ফর্ম জমা দিয়েছেন, আপনার বন্ধুরা টাকা পাচ্ছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না। হ্যাঁ, ভুলটা আপনিই করেছেন, আপনার বন্ধুরা করেনি। তো কি সেই ভুলটা, সেটা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবোই। তার সাথে এটাও বলবো যে এখনো সময় আছে মাত্র কয়েকটা ঘন্টা। সেই সময়ের মধ্যে আপনারা যদি এই কাজটি করে ফেলেন তাহলে আর এই রিস্কটা আপনাদের নিতে হবে না এবং আপনাদের ফর্মটা বাতিলও হবে না, আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা পাওয়াও বন্ধ হবে না। তো সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদের বলবো। মূলত 7টা কারণের জন্য ফর্ম বাতিল হচ্ছে, সেই 7টা কারণ কি কি এবং সেই কারণগুলোর জন্য আদেও ফর্ম বাতিল হবে কি না, কারণ আপনারা অনেকে আবার কটাক্ষ করতে ছাড়বেন না আমাকে। তো সেক্ষেত্রে আমি সমস্ত পয়েন্ট আপনাদের ভেঙে ভেঙে বলবো যে এই সমস্ত কারণের জন্য কেন ফর্ম বাতিল হতে পারে আর কেন আপনারা কোনো দিনও টাকা পাবেন না এই ভুলগুলো করলে। আর শেষ পর্যন্ত আপনাদের এটাও বলবো যে আপনাদের কি করলে আপনারা এখন বাঁচতে পারবেন। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখুন, 7টা ভুলের কথা আমি বলবো বলেছি, 7টাই বলবো, কিন্তু আপনারা 7টাই ভুল সবাই করেছেন এরকম তো নয়। আপনারা হয়তো 7টার মধ্যে একটা করেছেন। তো সেই একটা কি মাইনর না মেজর ভুল সেটাও আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, দেখবেন যে আপনি কোন ভুলটা করেছেন। ফর্ম ফিল আপের ভিডিও দেখেছিলাম, সেখানেও আমি আপনাদের বারবার করে বলেছিলাম যে ছবির উপরে হাফ সই থাকবে এবং পেপারের উপরে হাফ সই থাকবে। ক্রস সাইন কেউ চাইলে করতে পারেন, ক্রস সাইন করতে হবে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু ফর্মের মধ্যেই লেখা ছিল যে আপনাদের ছবির উপরে সই করতে হবে, আপনারা করেননি। এবারে আপনারা অনেকেই বলবেন যে এটা তো একটা ছোটোখাটো ভুল হলো দাদা, এর জন্য ফর্ম বাতিল হবে না। দেখুন, যারা ফর্ম যাচাই করবে, ভেরিফিকেশন করবে, তাদের যদি সরকার এরকম গাইডেন্স দেয় যে যদি কোনো ছোটোখাটো ভুলও দেখো ফর্মের মধ্যে তাহলে সেই ফর্মটাকে বাতিল করবে। আপনাদের তো ফর্মের মধ্যে স্পষ্ট বলা রয়েছে যে আপনাদের ফটোর উপরে সই করতে হবে, তাহলে আপনি করেননি কেন? আপনার ফর্মটা বাতিল হতে পারে না? এটা ভুল নয়। হ্যাঁ, ভেরিফিকেশন প্রসেস সরল হতে পারে, যদি সরল হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনাদের এই ছোটোখাটো ভুল ধরা হবে না। তবে যদি কঠোর ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ছোট্ট ভুলটাও ধরা হবে এবং আপনাদের ফর্মটা বাতিল হবে। আপনারা যদি একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে একটু মনে করার চেষ্টা করেন, লক্ষ্মীর ভান্ডার যখন প্রথম জমা নেওয়া হয়েছিল তখনও কিন্তু ভালোভাবে কড়াভাবে এই ভেরিফিকেশনগুলো করা হয়েছিল। তো সেই ভেরিফিকেশনের জন্য লক্ষ লক্ষ ফর্ম বাতিল হয়ে গেছে। তো তারপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আস্তে আস্তে প্রচুর জনপ্রিয়তা পায়। তো সেই জনপ্রিয়তার কারণে আস্তে আস্তে নিয়মগুলো শিথিল হতে থাকে। তো যুবসাথী প্রকল্পেও হতে পারে প্রথম প্রথম কড়াভাবে ভেরিফিকেশন করা হবে। যদি এই যুবসাথী প্রকল্প আগামী দিনে জনপ্রিয়তা পায় লক্ষ্মীর ভান্ডারের মতো, তাহলে হয়তো এর নিয়ম আস্তে আস্তে শিথিল করা হতে পারে। তবে আপাতত আমরা সমস্ত ভুলকে ভুল বলেই ধরবো। এই যে ফটোর উপরে আপনারা সিগনেচার করেননি, এটাও কিন্তু একটা ভুল। তো সেই ভুলের জন্য আপনাদের ফর্মটা বাতিল হতে পারে। এবারে আপনারা ভাববেন যে আমি তো করিনি দাদা, তাহলে আমার ফর্মটা বাতিল হয়ে যাবে, আমি কি টাকা পাবো না? পাবেন, পাবেন। কিভাবে পাবেন? এখনো সময় রয়েছে কয়েকটা ঘন্টা। তো সেই কয়েকটা ঘন্টার মধ্যে আপনাদের কিছু কাজ করতে হবে, তাহলেই আপনারা পাবেন। তো চলুন এর পরের ভুলটার সম্বন্ধে আমরা জেনে নিই। এটা হচ্ছে 2 নাম্বার ভুল, যেটা হচ্ছে বয়স গণনায় ভুল। আপনারা বয়স গুনতে অনেক ভুল করেন। দেখবেন আমাদের মধ্যে একটা বাঙালিদের মধ্যে এটা রয়েছে নাকি জানি না, আমাদের মা মাসিদের মধ্যে একটা জিনিস রয়েছে যে এই 25-এ পড়লো, 25 চলছে, 25 গিয়ে শেষ হবে, এরকম অনেক ব্যাপার রয়েছে। কিন্তু আদেও দেখা যাচ্ছে সেটা 26-এ চলে গেছে, 27-এ চলে গেছে। তো সেক্ষেত্রে বয়স গণনায় যদি আপনি কোনো ভুল করে থাকেন এবং ভুল বয়স যদি লিখে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে বড় প্রবলেম হবে। বেশি বেশি প্রবলেম তাদেরই হবে বয়স 21-22 বছর বা 39-40 বছর। কারণ এর মাঝে মানে বলা হয়েছে সরকার থেকে 21 থেকে 40 বছর পর্যন্ত ভাতা দেওয়া হবে। তবে মাঝখানে যাদের বয়স 30-31, তাদের যদি 1-2 বছর এদিক ওদিক হয়েও যায় তাদের ক্ষেত্রে অতটা ফারাক পড়বে না। কিন্তু যাদের বয়স 20-21 বা 22 বা যাদের 38-39-40-41, তাদের বয়সের ক্ষেত্রে কিন্তু অনেকটা ফারাক পড়বে। তারা যদি ভুল বয়স দিয়ে থাকে তাহলে তাদের ফর্মটা কিন্তু যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। 3 নম্বর ভুল, আপনারা অনেকেই বর্তমান যে পড়াশোনা করছেন সেই পড়াশোনাটাকেই আপনারা শেষ শিক্ষাগত যোগ্যতা হিসাবে সেখানে উল্লেখ করছেন। তো এটা কিন্তু মানা যায় না। কারণ আপনি যদি ধরুন সেকেন্ড ইয়ারে পড়ছেন, আপনি লিখে দিচ্ছেন যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন।
এটা কিন্তু হবে না। আপনি যদি সেকেন্ড ইয়ারে পড়ছেন তাহলে আপনার শেষ কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস বা হায়ার সেকেন্ডারি, সেটাই আপনাকে উল্লেখ করতে হবে। আপনি ওখানে লিখলেন সেকেন্ড ইয়ার বা ফোর্থ সেমিস্টার, এরকম কিন্তু লিখলে হবে না। তো এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এটা একটা মাইনর ভুল, অনেকেই করবেন, বাট এই ভুলটা কিন্তু করা যাবে না। আর শিক্ষাগত যোগ্যতা যখন বলছি তখন এটাও বলে রাখি, আপনারা অনেকে যদি মাধ্যমিক পাস না করে এই ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা টাকা পাবেন না, কারণ এই প্রকল্পে বলাই হয়েছে যে মাধ্যমিক পাস বেকারদের টাকা দেওয়া হবে। তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস করাটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক। এবারে 4 নাম্বার ভুল হচ্ছে নাম এবং পদবিতে ভুল। নামটা যে জায়গায় লেখার কথা সেই জায়গায় আপনাদের মাধ্যমিকের অ্যাডমিটে যে নাম লেখা রয়েছে সেটাই লেখা কর্তব্য এবং লিখতে সেটাই বলা হয়েছিল। এবারে আপনারা আধার কার্ড দেখে নাম লিখে দিচ্ছেন, দেখা গেল মাধ্যমিকের অ্যাডমিটে কিছু স্পেলিং মিস্টেক রয়েছে, তো আপনি আধার কার্ড থেকে সঠিকটা লিখেছেন, হবে না। মাধ্যমিকের অ্যাডমিটে যা লেখা আছে, যা স্পেলিং লেখা আছে সেটাই আপনাদের লিখতে হবে অ্যাজ ইট ইজ। এবারে এক্ষেত্রে বিবাহিত মহিলাদের অনেকটা প্রবলেম হচ্ছে, যাদের টাইটেল বিবাহের আগে আলাদা ছিল, বাপের বাড়ি টাইটেল ছিল, তো সে দেখা যাচ্ছে তখনই মাধ্যমিক দিয়েছে বাপের বাড়ি টাইটেলে, তো তার অ্যাডমিটে লেখা রয়েছে তার বাপের বাড়ির টাইটেল, এবং সে এখন বিবাহিত হয়ে তার আধার কার্ডে চলে এসছে বিবাহ হওয়ার পরে যে টাইটেল শ্বশুর বাড়ির টাইটেল। তো সেক্ষেত্রে সে কোন টাইটেল লিখবে? সে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিটে যে বাপের বাড়ির টাইটেল রয়েছে সেটাই লিখবে, বর্তমান টাইটেল কিন্তু লিখবে না। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটে যদি আপনাদের ভুলও থাকে সেই ভুল নামটাই আপনাদের এখানে লিখতে হবে। যদি না লিখে থাকেন, যদি সঠিকভাবে লিখে থাকেন, তাহলে ভুলভাবে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন, মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী আপনাদের এখানে নাম লিখতে হবে এবং পদবিও লিখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী। যদি ভেরিফিকেশনের সময় মাধ্যমিকের অ্যাডমিটের সাথে আপনার নামের মিল না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল হতে পারে, তো সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবারে 5 নাম্বার ভুল, যেটা নিয়ে আমার একটু মতবিরোধ রয়েছে, কিন্তু অনেক জায়গায় দেখলাম যে এটা বলা হচ্ছে এটাও একটা ভুল নাকি, তবে আমার মনে হয় না এটা খুব বড় একটা ভুল। যেটা হচ্ছে যে আপনি যদি পেশার জায়গায় স্টুডেন্ট লেখেন তাহলে অনেক জায়গায় বলা হচ্ছে যে ফর্মটা আপনার বাতিল হয়ে যাবে, ওখানে আনএমপ্লয়েড বা বেকারই লিখতে হবে। কিন্তু আমার এখানে একটু যেন খটখট করছে, আমার যেন মনে হচ্ছে এর জন্য কিছু হবে না, কারণ ছাত্র যদি লেখেন তারাও কিন্তু বেকারই, কারণ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যারা স্কলারশিপ পায় তারাও এই প্রকল্পের আন্ডারে আসবেন, তো সেক্ষেত্রে তারাও তো স্টুডেন্ট, তো তারা যদি স্টুডেন্ট লেখে পেশায় তাহলে অসুবিধাটা কি আছে? তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। আর এই সমস্ত যে পেশাগুলো রয়েছে যেগুলো বেকারদের বোঝায়, যেমন স্টুডেন্ট হতে পারে, আনএমপ্লয়েড বা বেকার ডাইরেক্টলি বোঝাচ্ছে, তারপর হাউসওয়াইফ, এই সমস্ত পেশাগুলোকে কিন্তু আপনারা দিতে পারেন, এতে কিন্তু খুব একটা প্রবলেম হয় বলে আমার মনে হয় না। তবুও এটা একটা প্রবলেমের মধ্যে পড়ে, তো সেই জন্য আপনাদের আমি জানিয়ে দিলাম। এবারে 6 নাম্বার ভুল, এটা কিন্তু আপনারা সবাই প্রায় করবেন। কি ভুল? আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার যুক্ত থাকতেই হবে। ফর্মের মধ্যে লেখাই ছিল যে এমন একটা মোবাইল নাম্বার দিন যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে। তো আপনারা যদি এমন একটা মোবাইল নাম্বার অলরেডি দিয়ে ফেলেছেন যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক নেই, তাহলে এখন আপনাদের কাছে সময় রয়েছে, এখনো তো ভেরিফিকেশন প্রসেস চালু হয়নি, তো আপনারা ব্যাংকে গিয়ে আপনার মোবাইল নাম্বারটা আপডেট করে নিতে পারেন যেটা আপনারা ফর্মে দিয়েছেন। তো আপনাদের কাছে এটা একটা কিন্তু রাস্তা রয়েছে। আরও একটা জিনিস, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিংক, তো এটাও রাস্তা রয়েছে আপনাদের, যেহেতু এখনো ভেরিফিকেশন প্রসেস চালু হয়নি, তো সেহেতু আপনারা ব্যাংকে গিয়ে এখনো সময় রয়েছে আপনাদের আধার কার্ডটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক করান। এটা কিন্তু বারবার বলা হচ্ছে কারণ এই যুবসাথী প্রকল্পে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু ডাইরেক্টলি টাকাটা চলে যাবে। এবারে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা সাবমিট করেছেন জেরক্স কপি হিসেবে, সেই ব্যাংকের সাথে যেন আপনার ডিবিটিটা অন করা থাকে বা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকে, তো সেই ব্যাপারটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখনও ভেরিফিকেশন প্রসেস চালু হয়নি, এখন আপনার কাছে সময় রয়েছে, আপনি ব্যাংকে যান, আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করান এবং আপনার ব্যাংকের সাথে আধার কার্ডটাও লিঙ্ক করান এবং ডিবিটিটা অন করান। ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটাকে বলে, ঠিক আছে? তো এটাকে অন করাবেন, এটা ম্যানুয়ালি অন করাতে হয়। কারণ অনেকেই আছেন যারা ভাববেন আধার কার্ড তো দিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট করার সময়, আর লাগবে না, এরকম ভাববেন না। ডিবিটিটা কিন্তু আলাদাভাবে আপনাদের অন করাতে হবে, তো সেটা আপনারা মাথায় রাখবেন, ব্যাংকে গিয়ে এটা করে নেবেন। যে ব্যাংকই হোক না কেন সব ব্যাংকেরই এই ফেসিলিটি রয়েছে। এবারে 7 নাম্বার ভুল, যেটা সবাই করছেন প্রায়, যেটা হচ্ছে
আপনারা সেলফ অ্যাটেস্টেড করতে ভুলে গেছেন। অনলাইনে যারা করছেন তারা হয়তো করছেন, এখন ওখানে লেখাই আসছে সেলফ অ্যাটেস্টেড, কিন্তু আগে এই লেখাটা ছিল না। আপনারা যদি আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাহলে যখন ফর্ম ফিল আপ করা শুরু হয়েছিল তখনই আমি আপনাদের পই পই করে বলেছিলাম যে আপনারা প্রত্যেকটা ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করবেন। কারণ আমার মা যখন প্রথম লক্ষ্মীর ভাণ্ডার জমা দিয়েছিল তখন এই সেলফ অ্যাটেস্টেডের জন্যই আমার মায়ের ফর্মটা বাতিল হয়ে গেছিলো। তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা ডকুমেন্টে আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন। এটা কিন্তু খুব বড় একটা ভুল যেটা আপনারা করেন। আপনারা যদি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন আর যদি সেলফ অ্যাটেস্টেড না করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটা যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। এই সেলফ অ্যাটেস্টেড জিনিসটা কি? এই সেলফ অ্যাটেস্টেড করার ফলে আপনার যে ডকুমেন্টগুলো আপনি জেরক্স কপি হিসেবে দিয়েছেন সেই ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশন করতে সুবিধা হয়। আপনি ডকুমেন্টগুলোকে দিয়েছেন এটা ভেরিফাই হয়। তো সেক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড কপিটা ভেরিফিকেশনে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এটা যদি না করেন তাহলে আপনাদের ফর্মটা কিন্তু বাতিল হতে পারে ভেরিফিকেশন চলাকালীন। 7খানা কারণ যেগুলো বললাম এই কারণগুলোর মধ্যে যে কোনো একটার জন্য আপনাদের ফর্ম কিন্তু বাতিল হতে পারে। আর কয়েক ঘন্টা পরেই ভেরিফিকেশন প্রসেস চালু হয়ে যাবে। 26 তারিখ পর্যন্ত লাস্ট অনলাইনে সাবমিট করার বা অফলাইনে সাবমিট করার ডেট দেওয়া হয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম, বা তারপর থেকেই ভেরিফিকেশন প্রসেস চালু হয়ে যাবে। তো আপনাদের হাতে আর কয়েকটা ঘন্টা রয়েছে। এমন অবস্থায় যদি আপনি দেখেন এই ভিডিওটা দেখে যে আপনি হ্যাঁ একটা ভুল করে ফেলেছেন এই ভিডিওটার 7টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা যদি করেছেন, তাহলে আপনাদের আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলছি, এইটা করলে কিন্তু আপনি এই প্রকল্পটা থেকে এবারে বাঁচতে পারবেন। দেখুন, আপনি যদি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন, যদি দেখেন যে আমি ভুল করেছি দাদা, এই 7টা পয়েন্টের মধ্যে আমার একটা ভুল রয়েছে, ওই ছাত্র লেখাটা এমন কিছু নয়, বাকি এই 6টা যেটা রয়েছে, তো এইগুলোর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনার কাছে একটা সুযোগ রয়েছে, আপনি ফর্মটাকে অনলাইনে সাবমিট করে দিন। কারণ আপনি যে অফলাইনে ফর্মটা জমা দিয়েছেন সেই ফর্মটা কিন্তু এখনো অনলাইনে ওঠেনি। তো আপনি যদি এখন ম্যানুয়ালি যে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, আপনি অফলাইনে ফর্ম জমা দিয়েছেন আমি মানছি, কিন্তু অফলাইনে ফর্মটা আপনি ভুল জমা দিয়েছেন, তো এক্ষেত্রে আপনি অনলাইনে আবারও ফিল আপ করে জমা দিয়ে দিন। তাহলে অনলাইনে আপনার ডেটাটা এন্ট্রি হয়ে থাকবে। আপনার অফলাইনে ফর্মটা নিয়ে কি করবে? তারা তো অনলাইনেই তুলবে। তো অনলাইনে যখন তারা তুলতে যাবে তখন দেখতে পাবে আপনার অলরেডি এই মোবাইল নাম্বারে, আধার নাম্বারে আপনার ফর্মটা অনলাইনে তোলা রয়েছে। তো সেক্ষেত্রে তারা আর তুলতে পারবে না যতই চেষ্টা করুক না কেন। তো সেক্ষেত্রে আপনি সঠিকভাবে সবকিছু ঠিকভাবে আপনি অনলাইনে একটা এন্ট্রি করে দিন। এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। দুবার ফর্ম জমা দিচ্ছেন, এই নিয়ে অনেক প্রবলেম হবে, হ্যানা ত্যানা অনেক কিছু ভিডিও দেখেছেন আপনারা। কিন্তু আপনাদের আমি ভালোভাবে বলছি, যদি আপনি কোনো ভুল করে থাকেন, আপনি জানেন, বা এই 6টা ভুলের মধ্যে আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমি কোনো ভুল করেছি, তাহলে আপনারা সেই ভুলটা সংশোধনের একটাই রাস্তা, অফলাইনের ফর্মটাকে আপনারা ভুলে যান। অনলাইনে এখনও সময় রয়েছে, যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার আগে আপনারা অনলাইনে ফর্ম একটা সাবমিট করে দিন। আপনাদের যে অফলাইন ফর্মটা সেটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। এবারে আমি ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে আপনারা যে ফর্মগুলো জমা দিচ্ছেন এই ফর্মগুলো যদি ভুল করেন তাহলে আপনি সারা জীবনের জন্য যুবসাথী থেকে বাতিল হয়ে যাবেন। এবারে আপনারা আমার সাথে অ্যাগ্রি না হতেও পারেন এই ব্যাপারটা। একটা কথা ভালো করে আমার বুঝবেন, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা হয়। যদি আপনি ফর্মে ভুল করেছেন এবং সেই ভুলটাই অনলাইনে যদি যে ডেটা এন্ট্রি করছে সে যদি তুলে দেয়, তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়বেন। এবারে সেই ভুলটা সংশোধন করার জন্য আপনি যে কত জায়গায় ছুটবেন তার কোনো হিসাব নেই। এই রকম ভুল অনেক লক্ষ্মীর ভাণ্ডারে হয়েছে। আপনার ফর্মটার যে ডেটা এন্ট্রি অপারেটর সে দেখলো যে আপনি ভুল করেছেন, অনলাইনে তুললো না, সেটা আপনার জন্য খুব ভালো খবর। যদি ভুল দেখেও সে অনলাইনে তুলে দেয় তাহলে আপনার কিন্তু একটা খারাপ খবর, কারণ ভুল যদি এন্ট্রি হয়ে যায় সেইটাকে ঠিক করা কিন্তু চারটিখানি কথা নয়। ঠিক এই কারণে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই কয়েকটা ভুলের জন্য আপনাদের যুবসাথী প্রকল্প থেকে নাম কিন্তু সারা জীবনের জন্য মুছে যেতে পারে। এবারে লাস্টে এইটুকুনি আপনাদের বলবো, দেখুন সবটাই ভেরিফিকেশন প্রসেসের উপরে ডিপেন্ড করছে। যদি ভেরিফিকেশন প্রসেস কঠোরভাবে হয় তাহলে আপনাদের ছোটোখাটো ভুলও কিন্তু ধরা হবে এবং ফর্ম বাতিল করে দেওয়া হবে। যদি ভেরিফিকেশন প্রসেস সরলভাবে করা হয় তাহলে আপনাদের ছোটোখাটো ভুলকে ধরা হবে না এবং সেই সমস্ত ফর্মকেও অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং তাদেরও টাকা পাঠানো হবে। আশা করবো এই ভিডিওটা যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের অনেক উপকার লাগবে, অনেক ভালো লাগবে, অনেকটা উপযোগী বলে মনে হবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।